আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর। সঙ্গে আছি হৃদয় হোসেন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলে ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সাভারে ড্যাফোডিল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা সহ সব কার্যক্রম বন্ধ রয়েছে। ইউজিসির মধ্যস্থতায় ড্যাফোডিল ইউনিভার্সিটির জিম্মি 9 ছাত্রকে মুক্ত করা হয়েছে। তাদের উত্তরা আধুনিক হাসপাতালে নেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে রিয়াজ ইসলামের কাছে যাচ্ছি। তিনি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন। রিয়াজ, দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় আপডেট কি তথ্য আপনার কাছে আছে জানতে চাই। হৃদয়, সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির মধ্যে গতকাল রাতে কিন্তু সংঘর্ষ ঘটে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে। এরপরে কিন্তু এখানে প্রায় 20টির মতো বাসে আগুন দেওয়া হয় এবং ভাঙচুর করা হয়। এই সময় কিন্তু প্রায় 100 জনের মতো শিক্ষার্থী আহত হয়েছেন এবং তারা বিভিন্ন হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছে। এরপরে সকালে কিন্তু সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তারা কিন্তু ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আটক করে। তার সংখ্যা প্রায় 17 জন এবং তাদের দিনভর নির্যাতন করে বলে অভিযোগ করেছে ড্যাফোডিল ইউনিভার্সিটি, এবং তারা পরবর্তীতে বিকেলে ইউজিসির মধ্যস্থতায় তাদের আসলে ছেড়ে দেওয়া হয়। তবে এখন পর্যন্ত একজন শুধু এখন নিখোঁজ রয়েছে বলে আমাদের জানিয়েছে একজনের স্বজন। এছাড়া বেশ কয়েকজন অসুস্থ রয়েছেন, তাদের আসলে উত্তরা এবং এনাম মেডিকেলে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ক্লাস ক্যাম্পাস আসলে বন্ধ থাকার কারণে এই জায়গাটি পুরো আসলে থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ এবং অন্যান্য বাহিনী তারা কিন্তু টহল দিচ্ছে। এছাড়া আমরা কথা বলেছিলাম দুই বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সাথে। তারা আসলে বলেছে যে ক্লাস ক্যাম্পাস কবে আসলে চালু হবে সেটা আসলে এখনো বলা যাচ্ছে না। তবে এখন জায়গাটি আসলে থমথমে অবস্থা বিরাজ করছে। হৃদয়। রিয়াজ, ধন্যবাদ। প্রিয় দর্শক, রিয়াজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। এবারে ভোটের হাওয়া। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশে বইছে নির্বাচনী হাওয়া। দীর্ঘদিন পর অবাধ সুষ্ঠু একটি নির্বাচনের প্রত্যাশায় সবখানেই চলছে আলোচনা। দেশের নানান বয়সী নানান পেশার মানুষ কি ভাবছেন নির্বাচন নিয়ে। আজ জানবো কি চাইছেন পটুয়াখালীর ভোটাররা। আমরা চাই সৎ, নির্ভীক, যারা জনগণের কাজ করে, জনগণের পাশে থাকে, এই ধরনের প্রার্থী আমরা বাছাই করে নিতে চাই। আমরা সুন্দরভাবে চলতে পারি, সুন্দরভাবে খাইতে পারি, সুন্দরভাবে আমরা পরিবেশ দেখতে পারি, এরকম আমরা সুন্দর দেশ দেখতে চাই। আমি ভোট দিতে চাই যে ধর্মীয় অনুশাসন মানে এমন কাউকে ভোট দিতে চাই যে সৎভাবে উপার্জন করে, ধর্মীয় অনুশাসন মেনে চলে, দেশটা যাকে দিয়ে ভালো পরিচালনা হবে আর কি, এরকম কাউকে চাই আমি। বাংলাদেশ কেমন আবার নতুন করিয়া নাম নতুন হয়েছে, জায়গা তো আর নতুন হয় নাই, আবার মানুষজন হাও তো নতুন হয় নাই, হাও তো এই দেশি মানুষই আছে। দেশ যেন ভালো চলে, রাস্তাঘাটের জন্য হয়, এই যে আর কি। নতুন ভোটার হিসেবে আমি এবছর নতুন ভোটার হয়েছি ইনশাল্লাহ। আমি চাই যে সুন্দরভাবে একটা ভোট দেওয়ার জন্য, এটাই আমি সকলে যাতে, আমি নতুন তাই বলে পুরান যারা ছিল তারাও যে সুন্দরভাবে ভোট দিতে পারে, এটাই আমি চাই। আমরা চাই অন্তর্বর্তী সরকারের অধীনে সামনে একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন হয়, এবং এই নির্বাচনের তারুণ্যের আমরা প্রথম ভোট যেন আমাদের পছন্দের প্রার্থীকে, এবং আমাদের যারা আমাদের জন্য এবং আমাদের দেশের জন্য যারা কাজ করে, যারা বাংলাদেশপন্থী এবং বাংলাদেশের জন্য কাজ করবে, আমরা তাদেরকেই অবশ্যই নির্বাচিত করব। ভালো প্রার্থী চাই, একজন যোগ্য, যে যেন দেশের জন্য কাজ করতে পারে, দেশের জন্য জনগণের জন্য কাজ করতে পারে। নিরপেক্ষ সরকার ভালোটা চাই। আগে যা ছিল তার জন্য আরো ভালো থাকে। স্মার্ট বাংলাদেশ তো হয়েছে আগে থেকেই, এখন যা আরো যেন ভালো হয়, ভালো উন্নত হয়, ভালো সরকার হয়, আমাকে জনগণের জন্য কাজ করে, যেন পাশে থাকে। যে প্রার্থী দেশের খেদমত করবে, দেশের উন্নয়ন করবে, ভালো মন্দ দেখবে, গরিবের সেবা করবে, তাদেরই আমরা ভোট দিব। যে দেশের জন্য কাজ করবে, যে উন্নয়ন করবে, যারা খাইবে পেট ভরিয়া, সেরকম প্রার্থী আমরা চাই না। চাই সুষ্ঠু, সুন্দর, ভালো পরিবেশ এবং ভালো ন্যায় নীতি যে ব্যক্তি করবে, এরকম পরিবেশ যে করতে পারবে তারই আমরা চাই। যোগ্যতা প্রার্থী দেখতে চাই আর কি। এখন কাকে ভোট দিব এখন আমাদের কোনো নিশ্চয়তা নেই। যে ভালো হইবে তাকে আমরা সিদ্ধান্ত করে ভোট দেব।
এবারে অন্যান্য প্রসঙ্গ। যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সারা দেশে দিনভর কর্মসূচি পালন করেছেন নেতাকর্মীরা। পটুয়াখালীতে জেলা যুবদলের কমিটি না থাকায় কর্মীদের নিয়ে ভিন্ন ভিন্ন র্যালি ও শোডাউন করেছেন পদপ্রত্যাশীরা। র্যালিতে অতিথি হিসেবে অংশ নেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন, পৌরসভার সাবেক মেয়র মোশতাক আহমেদ পিনু এবং দলের অঙ্গ সংগঠনের নেতারা। নাটোরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে কর্মসূচি শুরু করে যুবদল। পরে আলাইপুর উপশহর মাঠ থেকে শোভাযাত্রা বের করে কানাইখালী প্রেস ক্লাবের সামনে গিয়ে সমাবেশ করে। সমাবেশ শেষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধন করা হয়। কুড়িগ্রামে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল হয়েছে। রাজধানী ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালামের জানাজার নামাজ তার গ্রামের বাড়ি শরীয়তপুরের পূর্ব পেরাগাছা ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে হয়েছে। পরে নড়িয়া কেন্দ্রীয় কবরস্থানে বাবা মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। অনাকাঙ্ক্ষিত এমন দুর্ঘটনার জন্য অব্যবস্থাপনা ও দুর্নীতিকে দায়ী করছেন স্বজনরা। যথাযথ ক্ষতিপূরণ ও সুষ্ঠু তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। শরীয়তপুর প্রতিনিধি এস.এম. মুজিবুর রহমানের রিপোর্ট। ফার্মগেইটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহত আবুল কালাম স্ত্রী সন্তান নিয়ে নারায়ণগঞ্জের পাঠানটুলি এলাকায় বসবাস করতেন। 4 ভাই ও 6 বোনের মধ্যে অষ্টম আবুল কালামের মৃত্যু মেনে নিতে পারছে না পরিবারের সদস্যরা। 4 ভাই 6 বোনের ভিতরে উনি ছিলেন শিক্ষিত এবং পরিবারকে দেখাশোনা করার মতন একজন যোগ্য ব্যক্তি। দূরে ভাই ভাতিজা আছে, ভবিষ্যৎ তার ফ্যামিলির ভবিষ্যৎ আমরা সবারই সকালে দেখে কেমনি জীবনযাপন করে সামনে বাঁচতে পারবো, এটি আমাদের দাবি। আবুল কালামের 4 বছরের ছেলে আব্দুল্লাহ আবরার ও 3 বছরের মেয়ে পারিসা মারিয়াম সুরা এখনো প্রিয় বাবার বাড়ি ফেরার অপেক্ষায়। সারাক্ষণ বাবার সাথে থাকছে, ড্যাডি তুমি কখন আসবে বাবা, আমি রুটি সস খাবো। ঢাকায় গেলে ওই পরিবারের জন্য পরিবারের আর্থিক অবস্থা বিবেচনা করে খুব ভালো একটা অ্যামাউন্ট সরকারের পক্ষ থেকে এই পরিবারকে সহযোগিতা করা হবে। মেট্রো রেল বিয়ারিং প্যাড পড়ে দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন আবুল কালামের স্বজনরা। এস.এম. মুজিবুর রহমান, চ্যানেল আই, শরীয়তপুর। নোয়াখালীর সোনাইমুড়িতে নাজিম উদ্দিন নামে ঘুমন্ত অবস্থায় এক মাদ্রাসা ছাত্রকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত এক ছাত্রকে আটক করা হয়েছে। রোববার রাত 2:30টার দিকে উপজেলার সোনাইমুড়ি পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের বাটরা আল মাদ্রাসাতুল ইসলামিয়া মাহফুনুল উলুম মাদ্রাসায় এই ঘটনা ঘটে। নিহত নাজিম উদ্দিনের বাড়ি উপজেলার চাষিরহাট ইউনিয়নে, আর আটক আবু ছায়েদের বাড়ি ময়মনসিংহ জেলায়। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, মাদ্রাসার আবাসিক বিভাগে থেকে হাফিজে পড়ুয়া ছাত্র নাজিম ও আবু সাইদের মধ্যে 2 সপ্তাহ আগে টুপি পরা নিয়ে ঝগড়া হয়। মাদ্রাসার এক শিক্ষক তাদের মধ্যে মিটমাট করে দেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা আরও জানান, প্রতিদিনের মতো রোববার রাতে মাদ্রাসার আবাসিক কক্ষে ঘুমিয়ে যান 14 জন ছাত্র ও একজন শিক্ষক। রাত 2:30টার দিকে ঘুমের মধ্যে নাজিমের গলায় ছুরি দিয়ে আঘাত করে ছায়েদ। গোংরানির আওয়াজ শুনে একই কক্ষে থাকা শিক্ষক ও অন্য ছাত্ররা জেগে ওঠেন। রাতেই অভিযুক্ত সায়েদকে আটক করে সোনাইমুড়ি থানা পুলিশ। টাঙ্গাইলের প্রাথমিক শিক্ষাকে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে আকর্ষণীয় ও জনপ্রিয় করতে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। বিদ্যালয় আঙ্গিনায় খেলাধুলার পাশাপাশি বিনোদনের আয়োজন করা হয়েছে এই কর্মসূচিতে। এতে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। মুসলিমউদ্দিন আহমেদের রিপোর্ট। ব্যস্ত রাস্তায় যানজট, কংক্রিটের অট্টালিকার ভিড়ে হারিয়ে যাচ্ছে শিশুর হাসি, দৌড়ঝাঁপ আর খেলাধুলার প্রাকৃতিক আনন্দ। বিশ্বকে বদলে দিতে বিকশিত হই আনন্দের সাথে, এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের 12টি উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের আনন্দের সাথে লেখাপড়া নিশ্চিত করতে ও ঝরে পড়া বন্ধ করতে 160টি বিদ্যালয়ে প্লেগ্রাউন্ড নির্মাণ করা হয়েছে। আমরা স্কুলে এসে অনেক খেলা করবো, পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও করবো। আমাদের খেলনা দিচ্ছে, দোলনা দিচ্ছে, প্রজাপতি দিয়েছে, নাগরদোলা দিচ্ছে, তারপরে ঢেকে দিছে, বাস্কেটবল দিছে। সব দেখে আমার অনেক ভালো লাগতেছে। বাচ্চাদের জন্য তো তারা যদি খেলাধুলা করার সুযোগ পায় তাহলে তাদের মানসিক বিকাশটা আরো ভালো হয়। শিশুদের মানসিক বিকাশ ঘটবে, শারীরিক বিকাশ ঘটবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। যেন বাচ্চারা অবলীলায় খেলাধুলার মাধ্যমে যেন তারা লেখা পড়ার পরিবেশ ফিরিয়ে পায়
এবং তারা যেন লেখাপড়ার প্রতি মনোযোগী হয়। খেলাধুলায় শিশুরা আত্মবিশ্বাসী ও সৃজনশীল হওয়ার পাশাপাশি টিমওয়ার্কে দক্ষ হয়ে উঠবে বলে আশা করছে জেলা প্রশাসন। আমি বিশ্বাস করি যে আমরা যদি তাদেরকে একটু যত্নশীল হয়ে তাদের প্রতি তাদেরকে একটু উর্বর পরিবেশ দিতে পারি, তারা সুনাগরিক হয়ে বিকশিত হয়ে উঠবে। এডিপি ও টিআর প্রকল্পের আওতায় প্রতিটি বিদ্যালয়ে 1.5 লাখ টাকা ব্যয়ে প্লেগ্রাউন্ড নির্মাণ করা হয়েছে, যেখানে রয়েছে দোলনা, বাস্কেটবল, ঢেকি ও মৈসহ নানা ধরনের বিনোদন আইটেম। টাঙ্গাইল থেকে মুসলিমউদ্দিন আহমেদ, চ্যানেল আই। বিধি বহির্ভূতভাবে স্পেশাল ব্যাচ নামে ন্যাশনাল ম্যারিটাইম ইনস্টিটিউটে প্রশিক্ষণার্থী ভর্তির প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও সমাবেশ করেছে ন্যাশনাল ম্যারিটাইম ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশন। সমাবেশে ন্যাশনাল ম্যারিটাইম ইনস্টিটিউটের দুর্নীতিতে অভিযুক্ত প্রশিক্ষক মেহেদী হাসান ও সাজ্জাদ হোসেন পাবেলকে বহিষ্কার এবং নাবিকদের ভিসা জটিলতা নিরসনের দাবি জানিয়েছেন অ্যাসোসিয়েশনের নেতারা। চট্টগ্রাম ন্যাশনাল ম্যারিটাইম ইনস্টিটিউট চত্বরে এই কর্মসূচির আয়োজন করে। এতে বক্তৃতা করেন অ্যাসোসিয়েশনের সভাপতি মেরিন ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিয়াম শরীফ ও অন্যরা। স্পেশাল বেঞ্চ দুর্নীতির দায়ে বহিষ্কার, মেহেদী হাসানকে পার্মানেন্ট বহিষ্কার, পাবেলকে চিফ ইঞ্জিনিয়ারিং পোস্ট থেকে বহিষ্কার করে তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলোর তদন্ত এবং ক্যাপ্টেন মাহবুব স্যারকে অতি সত্বর দেশে ফিরিয়ে আনা এবং আমাদের দাবিগুলো না মানা হলে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। আগামী নির্বাচনকে ঘিরে এলাকায় উন্নয়ন ও শিক্ষার প্রসার নিয়ে চট্টগ্রাম মহানগরীর পাথরঘাটা ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক উঠান বৈঠক হয়েছে। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম। বৈঠকে বিএনপির 31 দফার কর্মসূচি নিয়েও আলোচনা করা হয়। রংপুর অঞ্চলে বেকারত্ব দূরীকরণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ বিভাগের প্রতিটি জেলার বন্ধ শিল্প কলকারখানাগুলো পুনরায় চালুর লক্ষ্যে করণীয় নির্ধারণ বিষয়ে বিভাগীয় ট্রেড ইউনিয়ন সম্মেলন হয়েছে। সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের নাম পরিবর্তন, শূন্য পদ পূরণ ও জরুরি বিভাগে প্রয়োজনীয় জনবল নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে সিরাজগঞ্জ স্বার্থ রক্ষা ফোরাম। ফরিদপুরে জাকের পার্টির সাংগঠনিক জেলা 3-এর উদ্যোগে সমাবেশ ও র্যালি হয়েছে। ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তৃতা করেন পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল। ময়মনসিংহের গৌরীপুরে সুশীল সমাজের সঙ্গে বিএনপির ঘোষিত 31 দফা শীর্ষক মতবিনিময় সভা করেছে বিএনপি ও অঙ্গ সংগঠন। এতে সভাপতিত্ব করেন গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আহমেদ তৈয়বুর রহমান হিরণ। হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের 2024 সালের মৃত্যু হওয়া 30 জন সদস্যের পরিবারকে 11 লাখ টাকার মৃত্যু দাবি পরিশোধ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোটর মালিক গ্রুপের সভাপতি ফজলুর রহমান চৌধুরী। কুড়িগ্রামের লক্ষ্মীকান্তি আদর্শ উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরী আনিসুর রহমানের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের নবীন শিক্ষার্থীদের বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান হয়েছে। প্রধান অতিথি ছিলেন জামায়াতের মহানগরীর উত্তরের সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম। মুন্সিগঞ্জে বিএনপির 31 দফা সম্পর্কে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ, মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন। ময়মনসিংহের গফরগাঁয়ে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের কর্মী সম্মেলন হয়েছে। সম্মেলনে ইঞ্জিনিয়ারিং নাসিম সারোয়ারকে আহ্বায়ক ও কাইয়ুমকে সদস্য সচিব করে 51 সদস্য বিশিষ্ট গফরগাঁও উপজেলা কমিটি ঘোষণা করা হয়। নোয়াখালীর লাশবাহী ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের ফ্রিজ সেবা অ্যাম্বুলেন্সে কুমিল্লায় হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। আল মুকসিদ, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।